বেনজিরের 4 ফ্ল্যাটের তালা খুলতে ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ। ছাগলকাণ্ডের মতিউরের সম্পদের তথ্য চেয়ে সরকারি অফিসে চিঠি। প্রথম সচিব ফয়সালকে বগুড়ায় বদলি। লঘুচাপের প্রভাবে দিনভর বিভিন্ন স্থানে বৃষ্টি। আগামী দুদিন ভারী বর্ষণের পূর্বাভাস। চট্টগ্রাম শহরের জলাবদ্ধতায় দুর্ভোগ। গাড়িও পাইতেছি না, বৃষ্টির কারণে যাইতেও পারতেছি না। পানিতে তো গাড়ি টানাই যায় না, ভাড়া থাকে না, এগুলো কষ্ট করতে হয় অনেক। বর্ষাকাল আসলে এই ধরনের সমস্যা আমাদেরকে ফেস করতে হয়, এটার কোনো ধরনের সমাধান নেই। ভারতকে দেয়া রেল করিডোরে হুমকিতে পড়বে দেশের সার্বভৌমত্ব। মন্তব্য মির্জা ফখরুলের। জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবার শঙ্কা। অবৈধভাবে নির্বাচনী বৈতরণী পার হওয়ার মাসুল হিসাবে বাংলাদেশ এখন একটি জটিল আন্তর্জাতিক ইস্যুতে নিজেদের জড়িয়ে ফেলতে যাচ্ছে বলে আমাদের আশঙ্কা। ফার্স্টের দিনে ওই সময়টা মেনটেন করতে পারিনি। সকালের বৃষ্টিটা একটু টেনশনটাকে বাড়িয়ে দিয়েছে। আসতে না আসতে বৃষ্টি জ্যাম, একটা রিক্সা বদল করলাম, পুরো জামা কাপড় ভিজে গেছে। প্রচন্ড বৃষ্টি ছিল, টিস্যু দিতে পারি নাই, রুমাল দিতে পারি নাই, একদম ভিজে গেছে, ছাতাও নেই। সিলেট ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা শুরু। বৈরী আবহাওয়ায় কেন্দ্রে পৌঁছাতে ভোগান্তি। বর্ষাকাল এড়াতে পরীক্ষার সময় এগিয়ে আনার কথা ভাবছে সরকার। যে সমস্ত কেন্দ্রে শিক্ষার্থীরা পরের সময় কিছুক্ষণ পরে হলেও সেখানে পৌঁছতে পেরেছে, সেভাবে করে সময়টা অ্যাডজাস্ট করে নিয়ে তাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়ার সুযোগটা দেওয়ার জন্য। জাতীয় সংসদে 7,97,000 কোটি টাকার বাজেট পাস। শিক্ষা খাতে দুর্নীতি বন্ধে সংসদ সদস্যদের জোরালো দাবি। কাল থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা। বন্ধ থাকবে ক্লাস ও পরীক্ষা। বৈষম্যমূলক পে স্কেল, পেনশন স্কেলের প্রতিবাদ। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথে আমরা প্রোগ্রাম করে গিয়ে ওনাদের সাথে স্মারকলিপি দিয়ে এসেছি, কিন্তু সরকার আমাদের দাবিটা শুনেন না। দাবি মানুক না মানুক বুঝতে পারবো না, অ্যাটলিস্ট এই প্রস্তাব আসেন যেখানে সব মানে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের সব অ্যাসোসিয়েশন স্টেটমেন্টে প্রত্যাখ্যান করছে। কলড্রপের ক্ষতিপূরণ আদায়ে কঠোর অবস্থানের সরকার। জুলাই থেকে কার্যক্রম শুরুর নির্দেশ প্রতিমন্ত্রীর। যাচাই করা হবে অপারেটরের কারিগরি সক্ষমতা। একের পর এক যান্ত্রিক ত্রুটির ঘটনায় বিমানের তোলপাড়। রক্ষণাবেক্ষণে অবহেলার প্রমাণ। গুরুত্ব দিয়ে অনুসন্ধান করেছেন বিশেষজ্ঞরা, জানালেন এমডি। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাচ্ছি বিস্তারিত। রাজধানীর গুলশানের সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানের নামে ক্রয়কৃত 4টি ফ্ল্যাটে প্রবেশে ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছেন আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে আজ এই আদেশ দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আশশামস জগলুল হোসেন। এদিকে ছাগলকাণ্ডে আলোচিত সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর দম্পতির সম্পদের তথ্য চেয়ে ঢাকাসহ বিভিন্ন জেলার সরকারি অফিসে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে মতিউরের স্ত্রী লায়লা কানিজ আদালতে আবেদন করেছেন। শুনানি আগামী 28 জুলাই। এদিকে কর্মকর্তা কাজী আবু মাহমুদ ফয়সালকে বগুড়ায় বদলি করা হয়েছে। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানের নামে কেনা রাজধানীর গুলশানের যে 4টি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে, সেগুলোর চাবি রয়েছে বেনজির আহমেদের কাছে। তাই দুদক সেখানে প্রবেশ করতে পারছে না। এজন্য একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছেন আদালত। এর আগে ওই ফ্ল্যাটে প্রবেশ করতে গেলেও চাবি না থাকায় দেখভালে নিয়োজিত দুদক কর্মকর্তা ফিরে আসেন। জানা গেছে, দুদকের পরিচালক মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির অনুপস্থিতিতে বিনা বাধায় ফ্ল্যাটের রিসিভারে প্রবেশ, মালামালের তালিকা, জায়গার পরিমাপ করে ভাড়া নির্ধারণের নির্দেশনা চেয়ে আবেদন করেন। পরে আদালত দুদক কর্মকর্তাকে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ফ্ল্যাটে প্রবেশের অনুমতি দেন। ওই সম্পত্তি ওই দরজা মানে তালা ভাঙা লাগে লাগুক এবং এই এখানে কি কি জিনিস আছে এগুলোর একটা ইনভেস্ট করার জন্য
আবেদন জানিয়েছে, এখন আদালত সেটা মঞ্জুর করছে। এদিকে ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর দম্পতির সম্পদের তথ্য চেয়ে ঢাকা সহ বিভিন্ন জেলার সাব রেজিস্ট্রি অফিসে চিঠি দিয়েছে দুদক। মতিউর রহমানের বিরুদ্ধে পাওয়া অভিযোগে নামে বেনামে বিপুল সম্পদের তথ্য প্রমাণ মিলেছে। চাকুরিকালে ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম দুর্নীতির মাধ্যমে বাড়ি গাড়ি ফ্ল্যাট সহ স্থাবর অস্থাবর সম্পদের মালিক হয়েছেন তিনি। অপরাধ লব্ধ অর্থ রেখেছেন 2 স্ত্রী ও ছেলেমেয়ের নামেও। এদিকে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে মতিউর পত্নী লায়লা কানিজ আদালতে আবেদন করেছেন। এ নিয়ে 28 জুলাই শুনানির দিন ধার্য করেছে আদালত। মতিউরের প্রথম স্ত্রী নরসিংদী রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ, তার মেয়ে ফারজানা রহমান ইস্পিতা ও ছেলে তৌফিকুর রহমান অর্ণব। দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিবলি ও তার ছেলে মুশফিকুর রহমান সিফাতের নামে রাখা হয়েছে নানা সম্পদ। মতিউর ও তার প্রথম স্ত্রী লায়লা কানিজ ছাড়া সবাই এখন বিদেশে অবস্থান করছেন বলে জানা গেছে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। সাগরে রয়েছে উত্তাল। সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে নতুন করে বাড়ছে নদ নদীর পানি। এতে আবারও বন্যার শঙ্কা দেখা দিয়েছে দেশের উত্তর পূর্বাঞ্চলে। সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সারা দেশে মেঘলা আকাশ। ভারী থেকে মাঝারি বৃষ্টি হয়েছে কয়েক জেলায়। ভোররাত থেকেই ভারী বৃষ্টিতে নাকাল বাগেরহাটবাসী। শহরের নিচু এলাকার সড়কগুলো হয়ে পড়ে জলবন্দী। উপকূলীয় এলাকার বাড়িঘরেও ঢুকে পড়ে পানি। জলাবদ্ধতা, পানি লেগে যাচ্ছে। এখানে যে নিচু জায়গাগুলো সেগুলো পানিতে ডুবে যাচ্ছে। আমাদের তো গরিব মানুষ, আমাদের ভেতর দেয়, আমরা রোডে তো আমাদের তো ভিড় দিতেই হবে। সকাল থেকেই পাহাড়ে নীল আকাশ দখল করে আছে কালো মেঘ। বৃষ্টি হয়েছে খাগড়াছড়িতে। ভারী বৃষ্টি হলে রয়েছে পাহাড় ধসের শঙ্কা। উত্তাল সাগর, বড় বড় ঢেউ আছড়ে পড়ছে কক্সবাজার সৈকতে। পর্যটকদের নিরাপত্তায় সচেতন অবস্থানে রয়েছে দায়িত্বরত সি লাইফগার্ড সদস্যরা। সবাই আমরা বিচে গোসল করতেছি, কিন্তু জিনিসটা অবশ্যই ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। আল্লাহ যদি বাঁচায় বেঁচে থাকবো, আর আল্লাহ যদি নিয়ে যায় চলে যাবো। আমাদের একটা টিম পানিতে রেখেছি, আমরা ওয়াচ টাওয়ার থেকে পর্যবেক্ষণ করতেছি। এদিকে বাড়তে শুরু করেছে সুরমা নদীর পানি। সুনামগঞ্জের বেশ কিছু নিম্নাঞ্চল এখনও প্লাবিত। আবারও বন্যার শঙ্কা দেখা দিয়েছে দেশের উত্তর ও পূর্বাঞ্চলে। এদিকে সকাল থেকে বৃষ্টি ঝরছে রাজধানীতেও। এতে ভোগান্তিতে পড়েন কর্মজীবীরা। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সাবধানে চলাচল করতে বলা হয়েছে বঙ্গোপসাগরে অবস্থান করা মাছ ধরার নৌকা ও ট্রলারকে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। টানা ভারী বৃষ্টিতে আজও ডুবেছে চট্টগ্রাম মহানগরীর বেশিরভাগ নিচু এলাকা। কয়েক ঘন্টার জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েন এইচএসসি পরীক্ষার্থী ও কর্মজীবী মানুষ। বৃষ্টি হলেই এমন দুর্ভোগ বন্দরনগরীর নিয়মিত চিত্র। এদিকে বৃষ্টির সময় বায়েজিতে দেয়াল ধসে আহত হয়েছে এক নারী। বন্দরনগরীর মুরাদপুরের চিত্র এটি। আগের রাত থেকে সকাল পর্যন্ত টানা ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয় কাতালগঞ্জ, বাকলিয়া, আগ্রাবাদ সহ বেশিরভাগ নিচু এলাকায়। বাসাবাড়ির নিচতলা দোকানপাটেও পানি ঢুকে যায়। সড়ক ডুবে যান চলাচল বন্ধ হওয়ায় সকালে বিপাকে পড়েন কর্মজীবী মানুষ। মেডিকেল যাওয়ার উদ্দেশ্যে এখানে নামছি, তবে এই অবস্থাতে কোথাও গাড়িও পাইতেছি না। বৃষ্টির কারণে যাইতেও পারতেছি না, পানির কারণে। বৃষ্টি হলে কক্সবাজার ঢেউয়ের মতো পানি হয়ে যায়। যেমন আমি গত কিছুদিন আগে যে বৃষ্টি হয়েছে, ওই বৃষ্টিতে আমার 1 কোমর পর্যন্ত পানি হয়েছে। পানিতে তো গাড়ি টানাই যায় না, ভাড়া থাকে না, এগুলো কষ্ট করতে হয় অনেক। রাস্তা ভাড়া আমরা ভাড়া মারতে পারি না, রাতের কোম্পানি ইনকাম করবে না, গাড়িতে পানি ঢুকে যায়, আবার ঠেলি সাইড করতে অনেক কষ্ট। গাড়িটা কি পানিত পড়ে নাকি গাতাত পড়ে নাকি মানুষ পড়ে, এগুলো তো কোনো রিস্ক নেই, সেই জন্য যাইতে ইচ্ছা করে না। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকেরা। জলাবদ্ধতা এবং ভারী বৃষ্টির কারণে কেন্দ্রে পৌঁছাতে বেগ পেতে হয় তাদের। সকাল থেকেই বৃষ্টি, তবুও তো যেহেতু পরীক্ষা, ছেলে মেয়েরা গার্ডিয়ানরা চিন্তায় আছে, পরীক্ষা দিয়ে আসছে, কিন্তু আসার পথেই তো ভিজে যাচ্ছে। রোডঘাট অনেক পানি হয়ে গেছে, প্রচুর বৃষ্টি, গাড়ি পাওয়া যাচ্ছিল না। 100 টাকার ভাড়া 300 টাকা। পানি জলাবদ্ধতা মানে চকবাজারের কাপাসগুলো পথ থেকে ওখানেতে হাঁটু সমান পানি, রিক্সা পর্যন্ত আসতে পারতেছে না, অনেক কষ্ট হয়েছে।
অল্প বৃষ্টি হলেই জলাবদ্ধতা চট্টগ্রাম মহানগরীর নিয়মিত চিত্র। তবে সংকট নিরসনে চলমান মেগা প্রকল্পের কারণে পানি আগের চেয়ে দ্রুত নামছে। ভোগান্তি থেকে মুক্তি পেতে প্রকল্প দ্রুত শেষ করা এবং সংস্থাগুলোর মধ্যকার সমন্বয়হীনতা দূর করার দাবি ভুক্তভোগীদের। দীর্ঘদিনের এখানে দাবি যে আমাদের এখানে যেন এই পানির সমস্যাটা যেন দূর করা হয়। যাইতে চাইলে অফিসে যাইতে পারে, এক্ষেত্রে খুবই দুর্ভোগ হচ্ছে। এগুলো আসলে দৃষ্টি দেওয়া উচিত। প্রতিবারই বর্ষাকাল আসলে এই ধরনের সমস্যা আমাদেরকে ফেস করতে হয়, এটার কোনো ধরনের সমাধান নাই। সকালে ভারী বৃষ্টির এক পর্যায়ে বাইজিদের কলাবাগানে দেয়াল ধসে আহত হয় এক নারী। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। সিলেট শিক্ষা বোর্ড বাদে দেশব্যাপী শুরু হলো এইচএসসি সমমানের পরীক্ষা। বৃষ্টিতে ভিজে যানজটে ভুগে অনেকেই বিলম্বে কেন্দ্রে পৌঁছান। প্রথম দিন হয় বাংলা প্রথম পত্রের পরীক্ষা। শিক্ষা বোর্ডের সমন্বয়ক বলছেন, পরীক্ষা শেষের 2 মাসের মধ্যেই ফল প্রকাশ করা হবে। প্রথম দিনের পরীক্ষা দিয়ে ঢাকা বোর্ডের অনেক শিক্ষার্থী বলেছেন, এমসিকিউ অংশের প্রশ্নপত্র তুলনামূলক কঠিন ছিল। বৃষ্টিতে ভিজে ও যানজট নিয়ে সকালে কেন্দ্রে পৌঁছান এইচএসসি পরীক্ষার্থীরা। যথাসময়ে কেন্দ্রে পৌঁছাতে অনেক শিক্ষার্থীর বিলম্ব হয়। বাংলা প্রথম পত্রের পরীক্ষা হয় প্রথম দিন। এমসিকিউটা একটু টাফ ছিল, সিকিউটা একটু টাফ ছিল। ফার্স্টের দিনে ওই সময়টা মেনটেন করতে পারিনি। প্রশ্ন মোটামুটি সহজ হয়েছে। এমসিকিউ অনেক ভালো হয়েছে, বাট প্রশ্ন ভালো হয়েছে। প্রশ্ন ইজি ছিল, তাই সবকিছুই কমন করছে। সকালের বৃষ্টিটা একটু টেনশনটাকে বাড়িয়ে দিয়েছে, সেটার প্রভাবটা আসলে এমসিকিউতে পড়েছিল শুরুতে। আগামী কয়েকদিন সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। জুলাই মাসে ঝড়ের মৌসুমে পরীক্ষা গ্রহণ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন অভিভাবকরা। বৃষ্টি জ্যাম, একটা রিক্সা বদল করলাম, পুরো জামা কাপড় ভিজে গেছে। খুব কষ্ট করে আসছে, রাস্তায় জ্যাম ছিল, মাথা ব্যথা শুরু হয়ে গেছে। এখন এই অবস্থায় তো ঢুকাই দিলাম, এখন উপরওয়ালার ভরসা আর কি। প্রচন্ড বৃষ্টি ছিল, টিস্যু দিতে পারি নাই, রুমাল দিতে পারি নাই, একদম ভিজে গেছে, ছাতাও আনি নাই। এই বর্ষার দিনে কিভাবে পরীক্ষাটা নেওয়া যায়, আরও কিছুদিন পরে হলেও হতো। 1 মাস বা 2 মাস আরও পিছানো উচিত ছিল। সিলেট শিক্ষা বোর্ডে পরীক্ষা হবে 9 জুলাই থেকে, আর স্থগিত হওয়া পরীক্ষাগুলো হবে 11 আগস্টের পর থেকে। সেখানে 82,000-এর বেশি পরীক্ষার্থী। সারা দেশে এবার পরীক্ষার্থীর সংখ্যা 14.5 লাখ। যখন যে পরীক্ষার্থী কেন্দ্রে আসবে তাকে কেন্দ্রে প্রবেশের অনুমতি দিতে হবে। জলাবদ্ধতার জন্য বা প্রাকৃতিক কোনো কারণে কোনো কেন্দ্রের পরীক্ষা শুরু করতে 30 মিনিট বা 1 ঘন্টা দেরি হয়, তাহলে সেক্ষেত্রে তার পরীক্ষাটা শেষ করবে ওই 30 মিনিট বা 1 ঘন্টা পরে। 2025 সালের এইচএসসি পরীক্ষা এপ্রিল মাসে নেওয়ার কথা ভাবছে সরকার। এপ্রিলে শুরু করতে পারবো, আমাদের সেইভাবে পূর্ব প্রস্তুতি চলছে। নির্দেশনা আছে যে পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যে ফলাফল ঘোষণা করতে হবে, সেইভাবে আমাদের প্রস্তুতি থাকবে। আগামী 21 আগস্টের মধ্যে লিখিত ও ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করতে চায় শিক্ষা বোর্ডগুলো। শুরু হলো এবছরের এইচএসসি পরীক্ষা। প্রথম দিন হয় বাংলা প্রথম পত্রের পরীক্ষা। এদিন বৃষ্টি থাকায় ভোগান্তি নিয়ে কেন্দ্রে পৌঁছাতে হয়েছে শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা বলছে প্রশ্নপত্রের মান ছিল খুবই ভালো। আবহাওয়া অফিস বলেছে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা থাকবে, তাই শিক্ষা বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে বৃষ্টি এবং যানজটের কথা মাথায় রেখে শিক্ষার্থীরা আগেই যেন কেন্দ্রে পৌঁছায়। অনুপ সরকার, যমুনা নিউজ, ঢাকা। যানজটে কেন্দ্রে আসতে দেরি, পরে দেখলেন ভুল কেন্দ্রে এসে পড়েছেন তিনি, আর ততক্ষণে শুরু হয়ে গেছে পরীক্ষা। ভয়াবহ এই বিপদে ওই শিক্ষার্থীর জন্য উদ্ধারকর্তা হয়ে দাঁড়ালেন এক পুলিশ সদস্য। নিজের মোটর সাইকেলে মেয়েটিকে দ্রুত পৌঁছে দেন শিক্ষার্থীকে। পরীক্ষার কেন্দ্র সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজের সামনে তৈরি হয় আবেগঘন এক মুহূর্ত। সহকর্মী ফয়সাল মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। সময় তখন ঠিক সকাল 10:18 শুরু হয়ে গেছে চলতি বছরের এইচএসসি পরীক্ষা। ঠিক তখনই সিদ্ধেশ্বরী গার্লস কলেজের সামনে হাজির গাজী সুমাইয়া রাইসা নামের এক পরীক্ষার্থী। গেটে লাগানো বোর্ডে নিজের রোল নাম্বার না পেয়ে হতাশায় ভেঙে পড়েন। অ্যাডমিট কার্ড দেখে জানা যায় ভুল কেন্দ্রে এসে পড়েছেন তিনি, যদিও ততক্ষণে শুরু হয়ে গেছে পরীক্ষা। ঠিক তখনই মেয়েটির সহায়তায় এগিয়ে আসেন কেন্দ্রের নিরাপত্তা ইনচার্জ রমনা মডেল থানার উপপরিদর্শক আব্দুল আউয়াল। পরীক্ষার্থী মেয়েটি যখন ভুল করে সিদ্ধেশ্বরী গার্লস কলেজে এসে পৌঁছান তখন বেশ ভেঙেই পড়ছিলেন। সেই সময়ে তার সহযোগিতায় এগিয়ে আসেন পুলিশ সদস্য আব্দুল আউয়াল। নিজের মোটরসাইকেলে করে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ থেকে তাকে পৌঁছে দেন তার যে পরীক্ষার হল কেন্দ্র সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজে।
10টা 18 বাজে তখন মেয়েটা আসে ক্লান্ত, 2-4 আজে আমি পরীক্ষা দিতে পারবো না। সবাই ওকে বলছে যে তোমার রোল নম্বর কত, এই ব্যানারে দেখতেছে। তো আমি বললাম যে এখানে তো কোনো মেয়ে সিট নাই, এখানে মেয়েদের পরীক্ষা নাই, তোমার অ্যাডমিট কার্ডটা আমি দেখি। তখন আমি ওর অ্যাডমিট দেখে দেখলাম যে সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ। অন্য কোনো বাহনে যেতে যানজটে কেন্দ্রে পৌঁছাতে বিলম্ব হয়ে যাবে। সিদ্ধেশ্বরী গার্লস কলেজের সামনে যখন পৌঁছান তখন ঘড়িতে সময় 10টা 27 মিনিট। যেই কারণেই হোক মেয়েটা লেট করে ফেলছে আর কি। তো আমার কাছে মনে হলো যে মেয়েটারে আসলে হেল্প করা উচিত মানবিক কারণে। সেই জন্য আমি আমার নিজস্ব বাইক দিয়ে নিয়ে দিয়ে আসলাম, কেননা এখান থেকে যদি রিক্সা দেওয়া যায় তাহলে সে এই সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজে এই যেতে তার অনেক সময় লাগবে এবং পরীক্ষা হয়তো নাও দিতে পারে। এইচএসসি পরীক্ষার্থী সুমাইয়া ইসলাম রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। পরীক্ষার কেন্দ্র সিদ্ধেশ্বরী কলেজ হলেও নামের পার্থক্য বুঝতে না পারায় এসে পড়েছেন সিদ্ধেশ্বরী গার্লস কলেজে। এতে তৈরি হয় বিপত্তি। ওনাদের প্রতি আমার খুবই কৃতজ্ঞতা, ওনারা অনেক ভালো ছিল। আমি ভাবছিলাম যে না, আমার হয়তো আজকে এক্সামটা বাতিলই হবে, কিন্তু না, আমার এক্সামটা ওরা দিতে দিয়েছে এবং আমাকে এক্সট্রা টাইমও দিয়েছে লেখার জন্য। পরীক্ষা শেষে ধন্যবাদ জানান তার সহায়তায় এগিয়ে আসা সবার প্রতি। কৃতজ্ঞতা জানান সেই পুলিশ সদস্যের কাছেও। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। অবৈধ ক্ষমতা অটুট রাখার স্বার্থে সরকার জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে গুলশানে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব দাবি করেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের চুক্তিগুলো আওয়ামী লীগের ধারাবাহিক গোলামির নবসংস্করণ। কানেক্টিভিটির নামে যে করিডোর দেওয়া হচ্ছে তাতে বাংলাদেশের কোনো স্বার্থ রক্ষা হবে না, মারাত্মক হুমকির মুখে পড়বে সার্বভৌমত্ব। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর ও সমঝোতা চুক্তি নিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপির সংবাদ সম্মেলন। একটি অনির্বাচিত সরকারকে ক্ষমতায় রাখার জন্য উচ্চ মূল্য নির্ধারিত হবে, সেটাই স্বাভাবিক। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব বলেন, ভারতের সাথে সই হওয়া 10টি সমঝোতা স্মারকে বাংলাদেশের কোনো স্বার্থ রক্ষা হয়নি। দিল্লি সফরটি কার্যতই একপাক্ষিক। এ সফরে স্বাক্ষরিত সমঝোতা কিংবা চুক্তি বাংলাদেশের ন্যূনতম স্বার্থ সুনিশ্চিত করে না। শেখ হাসিনা বাংলাদেশকে দীর্ঘমেয়াদে ভারতের গোলামী চুক্তির গভীর ফাঁদে ফেরার সেই ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বস্তুত এ সকল সমঝোতা চুক্তির মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশকে আঞ্চলিক ভূ রাজনীতিতে নিরাপত্তা কৌশলগত বাফার স্টেট হিসেবে ভারতকে ব্যবহারের সুযোগ করে দিতে চায়। মির্জা ফখরুল বলেন, ভারতের সাথে সকল চুক্তির মাধ্যমে আঞ্চলিক ভূরাজনীতিতে বাংলাদেশকে ব্যবহারে দেশটিকে সুযোগ করে দিতে চায় সরকার। ভারতকে রেল করিডোর দেয়া বিপজ্জনক আত্মসমর্পণ বলেও মন্তব্য করেন তিনি। নানাভাবে কানেক্টিভিটি তৈরি করার পক্ষেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অবস্থান, কিন্তু সড়ক পথ, নৌপথ ও রেলপথ যেভাবেই কানেক্টিভিটি বাড়ানো হোক না কেন, তাতে জাতীয় স্বার্থকে বিবেচনা করতে হবে সর্বাগ্রে। কোনোভাবেই সার্বভৌমত্বের সাথে কম্প্রোমাইজ করা যাবে না। কিন্তু বর্তমান অবৈধ সরকার অবৈধ ক্ষমতা অটুট রাখার হীন স্বার্থে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। তিস্তা সহ 54টি অভিন্ন নদীর পানি বন্টন সমস্যার সমাধান নিয়ে প্রধানমন্ত্রীর এই সফরে কোনো আলোচনাই হয়নি বলে দাবি করেন বিএনপি মহাসচিব। শেখ হাসিনা তিস্তা পানি বন্টন চুক্তিকে পুরোপুরি অবজ্ঞা করেছে। প্রশ্ন হলো, যাদের বিমাতাসুলভ আচরণের কারণে তিস্তার ন্যায্য পানি থেকে বাংলাদেশ বঞ্চিত হচ্ছে, সেই তাদেরকেই তিস্তার পানি ব্যবস্থাপনায় নিয়োজিত করলে তা যে স্বার্থ সাংঘর্ষিক আত্মঘাতী সেটা বাংলাদেশের মানুষ বোঝে। শেখ হাসিনা অত্যন্ত নির্লজ্জভাবে তিস্তা প্রকল্প নিয়ে ভারতের একতরফা সিদ্ধান্ত বাস্তবায়নে ইতিমধ্যেই উঠে পড়ে লেগেছেন। সীমান্ত হত্যা বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলেও দাবি মির্জা ফখরুলের। বলেন, এই সফর ও চুক্তিতে সরকারের নতজানু পররাষ্ট্রনীতি প্রকাশ পেয়েছে। জাতীয় স্বার্থ বিরোধী এহেন চুক্তি জনগণ কখনই মেনে নেবে না। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি বেআইনি, অযাচিত ও অযৌক্তিক এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, এ ধরনের দাবি কোনো গণতান্ত্রিক সরকার মানতেই পারে না। রোববার এক বিবৃতিতে তিনি আরও বলেন, ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তির মুক্তভাবে চিকিৎসা সেবা গ্রহণের কোনো নজির নেই। খালেদা জিয়া দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত আসামি। সংবিধান ও আইনগত প্রক্রিয়ার বাইরে একজন সাজাপ্রাপ্ত আসামির মুক্তি দাবি ধৃষ্টতা ছাড়া আর কিছুই নয়। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গুজব ছড়িয়ে বিএনপি জনগণকে উস্কানি দিচ্ছে বলেও দাবি করেছেন ওবায়দুল কাদের। বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে জনগণের কাছ থেকে করুণা আদায়ের চেষ্টা চালাচ্ছে দলটি। উচ্চ আদালতে না গিয়ে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট করার পায়তারা চালাচ্ছে তারা। জাতীয় সংসদে পাশ হয়েছে 2024-2025 অর্থবছরের বাজেট, যার আকার প্রায় 7,97,000 কোটি টাকা। মঞ্জুরি দাবির ওপর আলোচনায় বলা হয়, শিক্ষার রন্ধ্রে রন্ধ্রে রয়েছে দুর্নীতি, অনিয়ম রোধের দাবি তোলেন একাধিক সংসদ সদস্য। এছাড়া বিচার বিভাগে মামলার জট কমিয়ে আনারও তাগিদ আসে বিভিন্ন সংসদ সদস্যদের পক্ষ থেকে। এনজিও ঋণ কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন কেউ কেউ। বিল 2024 সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হলো। কণ্ঠফোটে পাশ হলো 2024-25 অর্থবছরের 7,97,000 কোটি টাকার বাজেট। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। সকালে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দিনের শুরুতেই মঞ্জুরি প্রস্তাব নিয়ে শুরু হয় আলোচনা। মাননীয় সদস্যবৃন্দ, এ সময় আইন বিভাগ, শিক্ষা ব্যবস্থা এবং সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম সহ নানা বিষয়ে সরব হয় একাধিক সংসদ সদস্য। বলা হয়, শুধু ভবন হচ্ছে, শিক্ষার মান বাড়ছে না, দুর্নীতি এখন রন্ধে রন্ধে। টাকা ছাড়া কিছু হয় না মাননীয় স্পিকার। অতএব এই সর্বগ্রাসী যে দুর্নীতি, আমরা যদিও বলি যে জিরো টলারেন্স, আসলে একটা গোটা জাতি গ্রাস হয়ে যাচ্ছে এই দুর্নীতির কাছ থেকে। এনটিআরসির মাধ্যমে শিক্ষক নিয়োগটা নিঃসন্দেহে প্রশংসনীয়, কিন্তু কুড়িগ্রামের চিলমারি কোনো ছেলে যদি মেহেন্দিগঞ্জে চাকরি পায়, সে যায় না মাননীয় স্পিকার। শুধুমাত্র অর্থ বরাদ্দ করলে হবে না, আমাদের সেই অর্থের যথাযথ সংস্থান এবং সেটা আমাদের যে ব্যবহার অর্থটা সেটা যথাযথভাবে বাস্তবায়ন করার প্রকল্পগুলো, সেগুলো কিন্তু আমাদের কাজ চলমান আছে। জানানো হয়, আদালতে মামলার জটে ত্রাহি অবস্থা, গরিব মানুষরা বিচার পাচ্ছে না। এনজিও খাতের কার্যক্রম খতিয়ে দেখার তাগিদ আসে। এতই যদি মাইক্রো ক্রেডিট সফল হতো, গরিবের রক্ত চোষা পয়সা নিয়ে গ্রামীণ টেলিকম প্যাকেজেস লিমিটে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা, বিদেশিদের লবিং এর টাকা দেওয়া, লক্ষ 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 মানুষ কোর্টে কাছারি ঘুরতে ঘুরতে এই দেশের সাধারণ মানুষের মানে কষ্ট হচ্ছে। সে মামলা জট, এতই মামলা জটছে, কোনো মামলার 10 বছর 15-20 বছর নিষ্পত্তি হচ্ছে না। 2007 সালের 1 নভেম্বরের আগে কিন্তু বিচার বিভাগ স্বাধীন ছিল না। যখন পৃথক হলো, তখন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা আসলেন এবং আসার পরে যেটা হলো, তাদের বসার জায়গা ছিল না। 59টি মঞ্জুরি দাবির তথ্য সংসদকে জানান স্পিকার। এরপর নির্দিষ্টকরণ বিল পাশ করেন সংসদ সদস্যরা। স্পিকার রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। বৈষম্যমূলক পে স্কেল ও পেনশন স্কেলের প্রতিবাদে কাল থেকে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা। এতে বন্ধ থাকবে সব ধরনের ক্লাস ও পরীক্ষা। একই দাবিতে দেশের সকল বিশ্ববিদ্যালয়েও সর্বাত্মক কর্মবিরতি পালন করবেন শিক্ষক সমিতি ফেডারেশন। শিক্ষক সমিতির এক বিজ্ঞপ্তিতে অনির্দিষ্টকালের জন্য 9টি নতুন কর্মসূচিও ঘোষণা করা হয়। দাবি আদায় না হওয়া অবধি এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতারা। 3 দিন আধা বেলার পর রোববার পূর্ণ দিবস কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তারা। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকাল থেকেই সোচ্চার ছিলেন তারা। শিক্ষকরা বলছেন, বৈষম্যমূলক প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহার করতে হবে। শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তির দাবিও রয়েছে। সব দাবি আদায়ে এবার একাট্টা সারা দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সোমবার থেকে ক্লাস পরীক্ষার পাশাপাশি বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সব দপ্তর। আমরা মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথে আমরা প্রোগ্রাম করে গিয়ে ওনার সাথে স্মারকলিপি দিয়ে এসেছি
কিন্তু সরকার আমাদের দাবিটা শুনেন নাই বা দাবিটা মানেন নাই। আমরা সর্বাত্মক আন্দোলনে যাচ্ছি, যে যার মাধ্যমে আমাদের শিক্ষা কার্যক্রম থেকে শুরু করে পরীক্ষা কার্যক্রম সবাই বন্ধ থাকবে। একযোগে বাংলাদেশের সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় এই কর্মসূচি পালন করছে। শিক্ষক নেতারা বলছেন, বিতর্কিত পেনশন স্কিম ঘোষণার আগে তাদের মতামত নেওয়া হয়নি, এমনকি সরকারি মহল থেকে এখন অবধি করা হয়নি কোনো রকম যোগাযোগ। আমরা শিক্ষক, আমাদের সন্তান ছেলেমেয়েদের আমরা ক্ষতি করতে চাই না, কিন্তু এ পর্যন্ত দাবি মানুক না মানুক বুঝতে পারব না। অ্যাটলিস্ট এই প্রস্তাব আসেন যেখানে সব মানে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে সব অ্যাসোসিয়েশন স্টেটমেন্টসের প্রত্যাখ্যান করছি, কর্মরীতি গেছি, তারপর কার মনে হচ্ছে না ওনার সাথে কথা বলা দরকার। এই অহংকার বোধ কার? এই কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের চাওয়া বিষয়টির একটি সম্মানজনক সুরাহা হোক। এখন যদি ধর্মঘট হয় তাহলে দেখা যাচ্ছে অলরেডি আমাদের একটা সেশন জট হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে আমাদের একাডেমিক যেই পড়াশোনা সেটা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। আমাদের লাইব্রেরি অফ করে দিচ্ছে, এখন যদি লাইব্রেরি অফ হয়ে যায় তাতে আমাদের স্টাডি ওয়ার্ক করতে সমস্যা হবে। পরীক্ষা আদৌ হবে কি হবে না, সো আমরাও মানে এই বিষয়টা নিয়ে খুব উদ্বিগ্ন, যেটা কিনা আমাদের পরীক্ষার প্রিপারেশনকে হ্যাম্পার করছে কিছুগুলো। এদিন বিকালে সর্বজনীন পেনশন স্কিমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তির বিষয়টি পর্যালোচনার কথা জানান শিক্ষামন্ত্রী। তবে বিষয়টি যে তার মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত নয় সে কথাও স্মরণ করিয়ে দেন তিনি। শিক্ষকদের বিষয়ে এই আলোচনাটি আমরা আবারও সেটা পর্যালোচনা করে দেখা যায় কিনা সেটা নিয়ে ভবিষ্যতে আলোচনা হতে পারে। তবে সরকারি যে সিদ্ধান্ত সেটা কিন্তু আমরা শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু নয়, সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য। এই 4 দিনে আধাবেলা করে কর্মসূচি পালন করলেও সোমবার থেকে চূড়ান্ত আন্দোলনে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তবে শিক্ষার্থীরা বলছেন এই আন্দোলনের ফলে একাডেমিক ক্ষতির মুখে পড়বেন তারা। এই ক্ষতি এড়াতে বিকল্প ভাবনা ভাবাও দরকার ছিল বলে মনে করছেন তারা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পূর্ণ দিবস কর্মসূচি পালন করেছে শিক্ষকরা। সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। এ সময় সার্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবি জানিয়েছেন তারা। এই যে কনকা হাইকোর নির্দিষ্ট পণ্য কিনে ঘষা দিন স্ক্র্যাচ কার্ডে, জিতুন গোল্ড জুয়েলারি আর আকর্ষণীয় সব নিশ্চিত উপহার। মোবাইলে কথার মাঝেই কেটে যাচ্ছে কল, আবার ফোন দিলে ঠিকই টাকা কাটছে মোবাইল অপারেটর, কিন্তু গ্রাহকের ক্ষতিপূরণের সম্পূর্ণ দায় নেয় না কেউই। আইসিটি প্রতিমন্ত্রী জানিয়েছেন, এভাবে আর চলতে দেয়া যাবে না। গ্রাহকদের ক্ষতিপূরণ আদায়ে জুলাই থেকে মাঠে নামবে সরকার, সাথে যাচাই করা হবে মোবাইল অপারেটরদের কারিগরি সক্ষমতাও। মোবাইলে কথা না বললে কি চলে, কিন্তু এর মাঝে হঠাৎ কল ড্রপে রীতিমতো অতিষ্ঠ গ্রাহক। পরিসংখ্যান বলছে প্রতি বছর এভাবে লাইন কাটে 52 কোটি বার, বছরে ক্ষতি হচ্ছে 18 কোটি টাকার বেশি। অনেক অপারেটর প্রতি 3 থেকে 7 মিনিটের জন্য 1 মিনিট টক টাইম ফ্রি দিচ্ছে। এভাবে আদায় হয়েছে প্রায় 12 কোটি মিনিট, কিন্তু বাকি দায়িত্ব কে নেবে? কল করলে দেখা যাচ্ছে কল কেটে যায়, কিছুক্ষণ পরে তারা মেসেজ পাঠায় যে আমরা দুঃখিত, আপনার কলটি কেটে যাওয়ার জন্য পরবর্তীতে আপনাদের কিছু অংশ দেওয়া হচ্ছে। প্রতি মিনিটে কত মিনিট আসছে, কত টাকা আছে, এগুলো তো আপনার দেখা হয় না। তার কি দিচ্ছে না কি যাচ্ছে এগুলো তো আসলে আমরা খেয়াল করি না। আমি 1 মিনিট কথা বললে আমার কাছ থেকে প্রায় আপনার 50% ব্যাড ট্যাক্স মিলিয়ে নিয়ে যাচ্ছে, যেটাতে আমি সন্তুষ্ট না। অনেক পাওনা আমাদের মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের কাছে রয়ে গেছে। রোববার সেবার মান নিয়ে মোবাইল অপারেটরদের সাথে বৈঠকে বসেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এত বছর সেবা দেওয়ার পরও কল ড্রপ হওয়া নিয়ে আক্ষেপ করেন তিনি, জানান নিজের অভিজ্ঞতাও। আমি তো ব্যক্তিগতভাবে স্যামসাং S24 লেটেস্ট সেট ইউজ করি, কিন্তু আমার পার্সোনাল কিন্তু এক্সপিরিয়েন্স বা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা কিন্তু খুব সুখকর নয়। যেসব এলাকায় সম্ভব সেখানে অক্টোবরের মধ্যে 5G সেবা চালুর তাগিদ দেন প্রতিমন্ত্রী। এ সময় সিম ও ইন্টারনেটের ওপর নতুন কর আরোপ নিয়ে দৃষ্টি আকর্ষণ করেন মোবাইল অপারেটররা। আমরা জাস্ট জুনের মাসে আবারও নতুন করে ট্যাক্স পেয়েছি, 5% ট্যাক্স ইনক্রিজ হয়েছে, সিম ট্যাক্স 50% বেড়েছে মাননীয় মন্ত্রী। আমরা এই বছর যে পাবলিকেশন দিয়েছিলাম Q1 আমাদের গ্রোথ 5%, কিন্তু তার থেকে বেশি ট্যাক্স আমরা কমিট করতে হচ্ছে এই বছরের জন্য। মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে শুনেছেন যে উনি হাইটেক পার্কের ওপরে 10 বছরে কিন্তু ট্যাক্স বেনিফিট দিয়ে দিয়েছেন। সো আমি আপনাদেরকে বলবো আপনাদেরও একটু কৌশলগত অবস্থান নিতে।
টেলিযোগাযোগ বিভাগ জানায় এরই মধ্যে 5G প্রযুক্তি ব্যবহারে আগ্রহ দেখিয়েছে বন্দর কর্তৃপক্ষ। সেবা চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনালেও। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, সন্ধ্যার বাংলাদেশের সময় হলো আরও একটা বিরতির। ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। পাওয়ার চুমুকে অ্যাকশন, প্রিমিয়াম ময়দা থেকে তৈরি, প্রোটিন, আয়রন ও ফাইবার সমৃদ্ধ প্রাণ টোস্টের আবেশে সবাই কাছে আসে। যা দাম বাড়ছে, 2টা আলু বেশি দেন। এত দাম, কয়টা মরিচ বেশি দিবেন না? আপা, আপনার কুমারিকা কিন্তু বেশিই দিচ্ছে। 200 মিলিতে এখন 30 মিলি ফ্রি, বাঁচলো 33 টাকা। আপনারা একটু কুমারিকার মতো হতে পারেন না? সেলফিন অ্যাপ ডাউনলোড করুন, ঘরে বসে অ্যাকাউন্ট খুলুন। অ্যাকাউন্ট ছাড়াই প্রিয়জনকে টাকা পাঠান সবচেয়ে কম খরচে ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপের ক্যাশবাই কোডের মাধ্যমে। ভরপুর পুষ্টি নিশ্চিত করতে আমি ওকে দিচ্ছি নেসলে সেরিগ্রো। পুষ্টিগুণে ভরা, তুষ্টিতে সেরা। সি ইকুয়ালস টু লেট কেন? বেতন দিতে। বিকাশ নাই? বিকাশ। তোমাদের জন্ম সনদ আছে স্যার। তাহলে বিকাশও আছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। বিকাশ খোলো, নিজের বিকাশ নিজে করো। বসেন। জি স্যার। দ্বিগুণ জীবাণু, দ্বিগুণ রুক্ষতা, জানো কিসে আছে দ্বিগুণ সুরক্ষা? তাই প্রতিদিনের লড়াইয়ে আমার আস্থা স্যাভলন সোপের দ্বিগুণ শক্তি, দ্বিগুণ সুরক্ষায়। স্কিন ময়েশ্চারাইজিং পাওয়ার সমৃদ্ধ নতুন স্যাভলন সোপ জীবাণুর পাশাপাশি রুক্ষতা থেকেও দেয় সুরক্ষা। স্যাভলন, স্যাভলন। মন ভরা স্বাদে গড়া বেলাম। নিউজিল্যান্ডের এক্সেলেন্স ইন কোয়ালিটি। অফিসে মিটিং নতুন কিছু বলো। বিকাশ সেভিংস এর সাপ্তাহিক টিপিএস, সপ্তাহে সপ্তাহে টাকা জমানো যায় 6 মাস মেয়াদে, মাত্র 250 টাকা থেকে শুরু। ক্যাশ আউট চার্জ একদম ফ্রি। তাহলে এখনই শুরু করি। স্যার, বাঁকে না তো, ভাঙা যায়। আগেই বলছিলাম ভিগো ওয়্যারগার্ড পাইপ কিনতে। ভিগো ওয়্যারগার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না, টিকে থাকে 100 বছর। ভিগো ওয়্যারগার্ড বাঁকে কিন্তু ভাঙে না। ভিগো বৈদ্যুতিক তারকে রাখে সুরক্ষিত। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। সাধু স্বাস্থ্যের জ্বালানির মেগা প্রকল্পগুলোর অনিয়ম দুর্নীতির স্বচ্ছ তদন্ত হওয়া দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা। এমন সকল তথ্য উঠে এসেছে ক্যাবের সেমিনারে। এ সময় বিদ্যুৎ খাতে ইনডেমনিটি অর্ডার বাতিলের দাবি জানানো হয়। এছাড়া মেগা প্রকল্পে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখারও আহ্বান জানানো হয়েছে সেমিনারে। জ্বালানি নিয়ে সকালে রাজধানী সিডাপ মিলনায়তনে বাংলাদেশ জ্বালানি রূপান্তর নীতি ও কর্মপরিকল্পনার আয়োজন করে ক্র্যাব। এতে বিশেষজ্ঞরা জ্বালানি খাত ও বিভিন্ন মেগা প্রকল্প নিয়ে তুলে ধরেন নানান অভিযোগ। বিদ্যুৎ খাতের পরিকল্পনাহীনতায় অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়েছে বলে মনে করেন তারা। তাই দাবি জানানো হয়েছে এই খাতের ইনডেমনিটি অর্ডার বাতিলের। প্রধানমন্ত্রী গতকালও তার নির্বাচনী ইশতেহারে বলেছিলেন জিরো টলারেন্স, আর গতকাল বলেছেন যে আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি। আপনার এই পদক্ষেপ আন্তরিক কিনা তার একটা টেস্ট হলো আপনি ইনডেমনিটি অর্ডিন্যান্সটা পার্লামেন্টে বাতিল করছেন কিনা। বক্তারা বলেন জ্বালানি মেগা প্রকল্পের স্বচ্ছ তদন্ত হওয়া দরকার। এজন্য তাগিদ দেওয়া হয়েছে দায়ীদের চিহ্নিত করার। জ্বালানি সংক্রান্ত যেসব মেগা প্রকল্প হয়েছে এ পর্যন্ত গত 10-15 বছরে, এগুলোর একটা স্বচ্ছ তদন্ত হওয়া দরকার। কতটা দুর্নীতি হয়েছে, কারা করেছে, তাদের অবশ্যই জবাবদিহিতা আওতায় নিয়ে আসা দরকার। এদিকে চাহিদা অনুযায়ী জ্বালানি নীতিমালা প্রণয়নের তাগিদ দেওয়া হয়েছে সেমিনারে। সুন্দরবন গত 20 বছর আপনারা যদি মংলা বন্দরের নামে আর এই বিদ্যুৎ কেন্দ্র বানানোর নামে কি ক্ষতি আমরা করেছি একবার গিয়ে আসেন, হতভম্ব হয়ে যাবেন। সেমিনারে উঠে আসে ব্যক্তিকেন্দ্রিক দুর্নীতির প্রসঙ্গ।
বক্তারা বলেন সরকারি যখন নিজের তৈরি নিয়ম মানে না তাহলে তার দেখভাল কে করবে? সাধারণত যারা সরকারের বিরাগ ভাজন কিংবা সরকার যেসব অফিসারদেরকে পছন্দ করেন না তাদেরকেই সেটাতে পোস্টিং দেয়। এই যে বিষয়গুলোকে যখন চ্যালেঞ্জ করছি, আইনটাকেই পরিবর্তন করলো। ওদের উচিত ছিল হচ্ছে সরকারের ইন্টারফিয়ারেন্সটা বন্ধ করা। সব সময় তারা প্রাইভেট সেক্টর, বিদেশি বিনিয়োগ এগুলাকে এনে তারা করার চেষ্টা করেছে। কিছু কিছু সাকসেসফুল হয়েছে, কিন্তু বেশিরভাগ জায়গায় অত্যন্ত কঠিন জায়গায় পড়ে গেছি। বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহারের সময় এসেছে এবং দাম সমন্বয় করা দরকার বলেও মনে করেন বিশেষজ্ঞরা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। বিশ্বকাপ জয়ের পর 3 ভারতীয় ক্রিকেটার টি-20 থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বিরাট কোহলি এবং রোহিত শর্মার পর তালিকায় যুক্ত হয়েছেন রবীন্দ্র জাদেজাও। ফাইনালের ম্যাচ সেরা বিরাট কোহলি 76 রানের ইনিংস খেলে যখন উজ্জ্বল, ঠিক তখনই আন্তর্জাতিক টি-20 থেকে অবসরের ঘোষণা দেন। তার ঘোষণার পরপরই পোস্ট ম্যাচে এসে আন্তর্জাতিক টি-20 থেকে সরে দাঁড়ান অধিনায়ক রোহিত শর্মা। পরে আন্তর্জাতিক টি-20 থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রবীন্দ্র জাদেজাও। নিজের ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি এই ঘোষণা দিয়েছেন। তবে বাকি 2 ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন 35 বছর বয়সী জাদেজা। আন্তর্জাতিক ক্যারিয়ারে ভারতীয় অলরাউন্ডার জাদেজা 74টি টি-20 খেলেছেন। রোহিত শর্মা খেলেছেন 159টি ম্যাচ, আর বিরাট কোহলির ম্যাচের সংখ্যা ছিল 125টি। লঙ্কান প্রিমিয়ার লিগে অংশ নিতে কলম্বো গেছেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তাওহিদ হৃদয়। মুস্তাফিজ ও হৃদয় ডাম্বুলা সিক্সার্সের হয়ে ও তাসকিন কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলবেন। এরপর 25 জুলাই শুরু হবে কানাডার গ্লোবাল টি-20 লিগ। এতে বাংলা টাইগার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান ও শরীফুল ইসলাম। এছাড়া টরন্টো ন্যাশনালসের হয়ে রিশাদ হোসেন ও মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে খেলবেন মোহাম্মদ সাইফুদ্দিন। এই 7 ক্রিকেটারের এনওসির মেয়াদ বেঁধে দেওয়া হয়েছে 9 আগস্ট পর্যন্ত। এই মাসেই বাংলাদেশ জাতীয় দলের পাকিস্তান সফর রয়েছে, সেখানে 2টি টেস্ট খেলার কথা রয়েছে সন্তোষ সাকিবদের। একের পর এক যান্ত্রিক ত্রুটির ঘটনায় তোলপাড় শুরু হয়েছে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। সময় মতো ছেড়ে না যাওয়া, অব্যবস্থাপনা, অনিয়ম আর দায়িত্বে অবহেলায় সাম্প্রতিক কয়েকটি ঘটনায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। এসব কাটিয়ে ওঠার চ্যালেঞ্জের মধ্যেই বহরে আগামী 10 বছরে আরও 32টি এয়ারক্রাফট যুক্ত করার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। আকাশে ওড়ার পর টেকনিক্যাল ত্রুটি, উইন্ডশিল্ড ফেটে যাওয়া, উড্ডয়নের আগ মুহূর্তে দরজা লক না থাকা, এমনকি মাঝপথে ট্রানজিটের সময় তেল ট্যাঙ্কারে স্ক্রু খোলা পাওয়া যায় বিমানে। এসব ঘটনায় ঘন্টার পর ঘন্টা আটকে থাকা, গন্তব্যে না গিয়ে ফিরে আসা সহ জরুরি অবতরণের ঘটনা ঘটেছে সাম্প্রতিক সময়ে। এমন বেশ কয়েকটি ঘটনায় চরম দুর্ভোগের পাশাপাশি রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা নিয়ে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। এসব ঘটনাকে নিয়মিত ছোটখাটো উল্লেখ করলেও সরকারি বিমান সংস্থার প্রতি আস্থাহীনতা তৈরি হচ্ছে মনে করেন বিশেষজ্ঞরা। মেইনটেনেন্স প্রপার যদি না হয় সে কারণে হতে পারে। এগুলো যে খুব একটা দুর্ঘটনার কারণ হতে পারে তা না, বাট অবশ্যই এটাকে অ্যাড্রেস করা উচিত এবং এটাকে যাতে না ঘটে বা এটার কারণটা মূলোদ্ঘাটন করা দরকার। ক্রাইসিসগুলিতে মেইনটেনেন্স যখন আপ টু দ্য স্ট্যান্ডার্ড না হবে তখন প্রায়শ এই ধরনের প্রবলেমগুলি, ছোটোখাটো প্রবলেমগুলি আসবে। বাট একটা মাসে, এই মাসে বেশি হয়েছে দেখে চোখে পড়ছে অন্যান্য এয়ারলাইন্সে হয়ে এই ধরনের কথা যুক্তিসঙ্গত না। এটা ইনভেস্টিগেশন করা উচিত। রোববার বলাকা ভবনে এক মতবিনিময়ে ঘটনাগুলোকে দুঃখজনক বলে মন্তব্য করেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক। এয়ারলাইন্সে যেটা হয় সেরকমই, কিন্তু আনফর্চুনেটলি এটা ফ্রিকোয়েন্সি একটু 1 মাসের মধ্যে হয়ে গেছে বেশি। এটা তো আসলে বিশাল একটা ড্যামেজিং আমাদের কস্টও হয়, ইমেজের উপরও হয়। সেটার জন্য আমরা খুব সিরিয়াসলি আমি হ্যাঙ্গার পুরা ভিজিট করছি। যাত্রী সেবা নিয়ে কঠিন চ্যালেঞ্জের মাঝেও বর্তমান বহরে থাকা 21টির সাথে আগামী 1 দশকে আরও 32টি উড়োজাহাজ যুক্ত করার টার্গেট নিয়েছে বিমান। আর এক্সিস্টিং রুটটাও আমরা একটু রিভিউ করব, সেটা একটা কাজ চলছে। এক্সিস্টিং রুটের মধ্যেও আর একটু একদম বেশি লস মেকিং বা যেটার মধ্যে অলরেডি প্রফিট আছে সেখানে ফ্রিকোয়েন্সি বাড়ানো।
হাজার হাজার কোটি টাকা লোকসানের দায় নিয়ে বিমানের এমন উচ্চাভিলাষী পরিকল্পনা আরও বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।